সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এন্টার টিভির নিয়মিত রাজনৈতিক বিষয় টক শো রাষ্ট্রচিন্তা। আজকে রাষ্ট্রচিন্তার বিষয় ধরা হয়েছে মুখোমুখি সংসদ ও জনগণ। এই বিষয়ে কথা বলার জন্য আজকে বিজ্ঞ দুইজন অতিথি উপস্থিত আছেন। দর্শক, আমি একটু পরিচয় করে দিই। আমার ডানে উপস্থিত আছেন ডক্টর জাফর সিদ্দিকী, সহসভাপতি গণ অধিকার পরিষদ। ধন্যবাদ। আমার বাঁ পাশে আছেন মোহাম্মদ আতাউল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ধন্যবাদ। দুজন অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই এন্টার টিভির স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো, উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা। আজকের বিষয়টা রয়েছে মুখোমুখি সংসদ ও জনগণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 1.5 মাস হতে চলেছে। ইতিমধ্যে সংসদ এক ধরনের উত্তাপ ছড়াচ্ছে। সেই উত্তাপ সংসদ থেকে বেরিয়ে এখন রাজপথে। বিরোধী পক্ষ ইতিমধ্যে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। গত শনিবার বিক্ষোভ সমাবেশ পালন করেছে। আমরা দেখছি সংসদ থেকে এখন রাজপথে উত্তাপ ছড়াচ্ছে। আমরা একটু দুজন অতিথির কাছ থেকে জানবো, এই উত্তাপ কি সংসদ থেকে রাজপথেই সমাধান হবে, নাকি সংসদে সকল সমস্যার সমাধান কেন্দ্রবিন্দু হবে, এই বিষয়ে আজকে জানবো। আমরা চলে যাই, প্রথমত একটু যাচ্ছি ডক্টর জাফর সিদ্দিকী, সহসভাপতি গণ অধিকার, আপনার কাছেই যাচ্ছি। ইতিমধ্যে সংসদ একেবারে উত্তপ্ত। আপনার জুলাই সনদ, বিসিবির অ্যাডহক কমিটি, গ্রিন খেলাপিদের যে তালিকা, সব কিছু নিয়ে এক ধরনের উত্তাপ ছড়াচ্ছে। আমরা দেখছি সংসদ থেকে এখন সেই উত্তাপ ছড়িয়ে রাজপথে ছড়িয়ে গেছে। আমরা জানতে চাই, আপনি একজন জুলাই গণঅভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আপনার কি প্রত্যাশা ছিল? সেই প্রত্যাশা কি এই সংসদ পূরণ করতে পারবে বলে আপনি মনে করছেন? ফার্স্ট অফ অল আমি আল্লাহ তাআলার কাছে একটু থ্যাঙ্কস দিচ্ছি যে আমরা এমন একটা সরকার এখন আমরা পেয়েছি, যেই সরকারটা হচ্ছে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকার। এবং সেই সাথে আমি আপনাকেও থ্যাঙ্কস দিচ্ছি, কারণ রাষ্ট্রচিন্তার মতো এত বড় একটা প্রোগ্রামে আপনি আমাকে অতিথি করেছেন। তো এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা ভাই। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে সংসদটা কি? হোয়াট ইজ পার্লামেন্ট? Parliament is the place for the reflection of the people, যেখানে সমস্ত জনগণের তার চিন্তা, চেতনা, অধিকার, এই সমস্ত কিছু কিন্তু সংসদ সদস্যের মাধ্যমে সমাধানের জায়গা উত্থাপিত হবে। তো আমাদের এই সংসদ যেহেতু বিপ্লবীদের আন্দোলনের দ্বারা গড়ে ওঠা সংসদ, তো আমার তো মনে হয় এটা একটা বেস্ট সংসদ। এবং এই সংসদে যারা আছে প্রত্যেকেই জুলাই গণঅভ্যুত্থানের সাথে একেবারেই প্রত্যক্ষ পরোক্ষভাবেই জড়িত ছিল। নুরুজ্জামান ভাই, আপনি হয়তো দেখছেন, শুনছেন যে আমাদের ডেপুটি স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার, উনি একটা কথা বলেছিলেন যে এই যে সংসদটা, এখানে এমনও ব্যক্তি আছে যে ফাঁসির আসামি ছিলেন, সেখান থেকে এসে সরাসরি সংসদ সদস্য, আয়নাঘর থেকে সংসদ সদস্য, যাবজ্জীবন আসামি থেকে সংসদ সদস্য। আমরা কিন্তু এখানে এই সংসদটাকে আমি শুধু বলবো যে শুধু সংসদ না, এটা দেশপ্রেমিকদের একটা সংসদ, জনগণের অধিকার আদায়ের রিয়েল একটা সংসদ। যে এই সংসদটা বিগত সরকারের আমল আমরা পাইনি। আমরা নির্যাতিত হয়েছি, কারারুদ্ধ হয়েছি, কিন্তু সেই সংসদের মধ্যে থেকে সমাধান হবে, এটাই আমি আশা করি। সেই ক্ষেত্রে এখনো যদি সংসদ থেকে কোনো সমাধান না হয়, আমি আগেই বলেছি যে এখনকার পার্লামেন্ট এমন হবে যে রিফ্লেকশন অফ পিপলস রাইটস, সেটা যদি সংসদের সমাধান না হয়, এটা আমি মনে করি যে এটা আমরা যারা জুলাই যোদ্ধা যারা ছিলাম, কারারুদ্ধ ছিলাম, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের একটা বিষয়। ধন্যবাদ। আমরা আপনার কাছে ছোট্ট করে একটু জানি, যে কথাটা বলছিলেন ডক্টর জাফর সিদ্দিকী, আসলে যে এই সংসদটা আসলেই ব্যতিক্রমধর্মী। নিশ্চয়ই আপনিও জানেন যে এখানে প্রায় 70%ই সংসদ সদস্য একেবারেই নতুন, যারা জীবনের প্রথমবারের মতো এখানে সংসদ সদস্য হয়ে এসেছেন, এবং জুলাই গণ অভ্যুত্থানের সবাই পক্ষে ছিলেন এমন একটা সংসদ। এটা আমরা ইতিপূর্বে দেখেছি, সংসদকে বণিক সমিতির কার্যালয় বানিয়ে ফেলেছিলেন। আপনি কি মনে করছেন, আপনিও জুলাই যোদ্ধা? আমাদের আজকের এই টকশোতে যে দুজন আমরা অতিথি আজকে দাওয়াত করেছি, আমন্ত্রণ করেছি, দুজনই কিন্তু জুলাই যোদ্ধা। আপনি কি মনে করছেন একজন জুলাই যোদ্ধা হিসেবে এই প্রত্যাশা পূরণ করবে আজকের এই সংসদ? ধন্যবাদ। প্রথমত, রাষ্ট্রচিন্তা যে আলোচনার টপিকস, যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে, এটা বাংলাদেশের জনগণের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রথমে যদি দেখি, গণ অভ্যুত্থান কখনোই একটি দেশে বা একটি রাষ্ট্রে, আমরা দেখেছি অতীতে 1969 সালে যখন
এদেশে গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থানের পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এই বাঙালি জাতির, বিশেষ করে আমাদের বাংলাদেশের জনগণের এতটাই কপাল পোড়া, সরাসরি যুদ্ধে অথবা বিপ্লবে অভ্যুত্থানের নেতৃত্ব না দিয়ে যিনি অভ্যুত্থান পরবর্তীতে এদেশের নেতা হয়েছেন, এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তারা সরাসরি এই অভ্যুত্থানে অথবা এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। আমরা যদি 1971 সালে দেখি, তখনকার সময় যিনি প্রধান নেতৃত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি এই যুদ্ধটা সরাসরি দেখেন নাই এবং সরাসরি নেতৃত্বে ছিলেন না। অনুরূপভাবে আমরা যদি 2024 সালের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি জনাব তারেক রহমান, যিনি এ বাংলাদেশে ছিলেন না, এবং ওনার যে প্রধান যে সহযোগী জনাব সালাউদ্দিন আহমেদ, উনিও বিদেশে ছিলেন, এবং 1971 সালে যিনি সংবিধান বিশেষজ্ঞ হিসাবে এদেশের একটা সময় ছিলেন ডক্টর কামাল হোসেন, তিনিও দেশে ছিলেন না। অর্থাৎ আমরা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমরা দেখেছি আমাদের যোদ্ধারা কিভাবে তারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে রাজপথে তারা মৃত্যুবরণ করে। মৃত্যু কত কঠিন, কত করুণ, কত যন্ত্রণার, কত কষ্টদায়ক, এটা তারা সরাসরি তারা দেখেন নাই। যারা দেখেন নাই তারাই এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের প্রধান নেতৃত্বে তারা চলে এসেছেন। এজন্য এদেশে যারা মৃত্যুবরণ করেছে, অর্থাৎ যে কোনো দেশেই গণ অভ্যুত্থান পরবর্তী সময় দরকার একটি নতুন সংবিধান। কারণ গণ অভ্যুত্থানটা হয় বিদ্যমান যে সংবিধান বা যে কাঠামো, এ দেশ আর চালাতে সম্ভব না, অর্থাৎ দেশ চালাতে তারা অক্ষম হয়ে গেছে। কারণ নির্বাচনের পরে নির্বাচন আসে, সরকার পরিবর্তন হয়, ব্যক্তি পরিবর্তন হয়, কিন্তু অত্যাচার, জুলুম, নির্যাতন, গুম, খুন, আইনাগর এগুলা কখনো বন্ধ হয় না। এজন্য কেবলই শাসক পরিবর্তন বা ব্যক্তির পরিবর্তন দ্বারা এদেশে আমরা যে কাঙ্ক্ষিত যে পরিবর্তনের কথা বলছি, এ পরিবর্তন সম্ভব নয়। যদি সম্ভব, একেবারে সম্ভব তখনই যখন একটা রাষ্ট্রের, যখন এর সংবিধান অর্থাৎ রাষ্ট্রের সংস্কার যখন হয়। কিন্তু আমরা ভাই, দেখেছি, এটা কি আমরা বলতে পারি কিনা আমাদের সার্বিক দিক বিবেচনা করে পরিস্থিতি, এটা একটা সেমি গণ অভ্যুত্থান কি? আপনারা তো গণ অভ্যুত্থান বলছেন বা গণবিপ্লব বলছেন, বা বিপ্লব বা গণ অভ্যুত্থানের পরে তো আপনি মাত্র বললেন যে সংবিধান থাকে না, সাধারণত গণবিপ্লবী সরকার হয়, গণ অভ্যুত্থান স্পিরিটের সরকার হয়। আমরা কিন্তু সেটা দেখি নাই। এখানে আমরা দেখেছি সেই আগেরকার, সেই গণ অভ্যুত্থানের পূর্বের যে রাষ্ট্রপতি তিনিও ছিলেন, আবার নতুন করে কিছু লোক গিয়ে অন্তর্বর্তী সরকারে বসেছেন। তার মানে কি এটা একটা সেমি গণ অভ্যুত্থান নাকি? এটাকে আসলে গণ অভ্যুত্থানের কোনো বিভাজনে আমি আসলে যেতে চাচ্ছি না। আসলে আমরা আমাদের যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করে দেশের মানুষ, তারা এদেশের মানুষের যারা মৃত্যুবরণ করে দেশের জন্য, যারা আন্দোলন করতে গিয়ে, আসলে তারা এটাকে ক্ষমতা পরিবর্তনের বা নিজেরা ক্ষমতা আরোহণের একটা সুযোগ হিসাবে তারা নেই। না হয় যেখানে এদেশের প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে, হাফ ভোটে ভোট দিয়েছে, এখানে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ না নিয়ে যে একটা তামসা করেছে, জনগণকে যেরকমভাবে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে, এটা এদেশের জনগণ অক্ষরে অক্ষরে তারা মনে রাখবে। ধন্যবাদ আতাউল্লাহ। আমি আপনার এই শেষ বক্তব্যটি দিয়ে আমি যাচ্ছি আমাদের ডক্টর জাফর সিদ্দিকের কাছে যাচ্ছি। যে কথাটি বললেন যে গণপরিষদের শপথ, নিশ্চয়ই আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথম দুটো ভোট একসাথে হয়েছে। একটি গণভোট অর্থাৎ জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে, আরেকটি হয়েছে যেটা হচ্ছে সংসদে তার প্রতিনিধি নির্ধারণ। এই যে দুটো, এটা কিন্তু পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে আর ঘটেনি, আসলে এটাই প্রথম। যেটা বললেন যে আপনার যে রাষ্ট্রপতি দুটো শপথের গণপরিষদ শপথ নেওয়া হয়নি, সে বিষয়ে বললেন। আমি বলতেছি রাষ্ট্রপতির নির্দেশে নির্বাচন কমিশন দ্বিতীয় শপথ পাঠ করিয়েছে। আপনি সরকারের পক্ষে আছেন, সরকার বলছে দ্বিতীয় শপথটি নেওয়া সংবিধান পরিপন্থী, এটার কার্যকারিতা, বৈধতা কোনোটিই নেই। তাহলে সেই ক্ষেত্রে যদি সংবিধান পরিপন্থী হয়, তাহলে সংবিধান বহির্ভূত কর্মকাণ্ড পরিচালনার জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধানের 52 ধারা অনুযায়ী অভিশংসন হচ্ছে না কেন?
যদি রাষ্ট্রপতির নির্দেশিত দ্বিতীয় শপথটি গ্রহণের জন্য ইতিমধ্যে পড়িয়েছ, বিরোধী পক্ষে যারা সংসদ সদস্য আছেন তাদের কিন্তু পড়েছে, তাহলে এটি যদি সংবিধান পরিপন্থী হয় তাহলে 52 ধারা অনুযায়ী কেন অভিশংসন হচ্ছে না রাষ্ট্রপতি? ধন্যবাদ। আপনার অনেক গুরুত্বপূর্ণ এবং বর্তমানে এটা খুবই ক্রুশাল একটা কোয়েশ্চেন, এটা খুবই দামি একটা প্রশ্ন, এবং বিশেষ করে আমার সহযোদ্ধা আতুল্লাহ ভাই উনিও খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। তো আতুল্লাহ ভাইয়ের সাথে আমাদের একটা সংযোগ আছে। এই সংযোগটা হচ্ছে যে আমাদের এই দুটো দলই কিন্তু মানে অধিকার আদায়ের থেকে কিন্তু উঠে আসা, পিপলস রাইটস নিয়ে কিন্তু আমরা উঠে এসেছি, জুলুমের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে। সো হোয়াট এভার, আমি আই ওয়ান্ট টু গো টু দ্য পয়েন্ট। আমি একটা কথা সবসময় বলি, পার্লামেন্ট মানে হচ্ছে এখানে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। নো অ্যাকাউন্টেবিলিটি, নো রিয়েল ডেমোক্রেসি, এটা আমি একদম ট্রুলি বিলিভ করি। এখন আমাদের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট হবে কি হবে না, এই সমস্ত কিছু কিন্তু এখন নির্ভর করছে পার্লামেন্টের উপর। এই পার্লামেন্ট আর ফ্যাসিস্ট হাসিনার পার্লামেন্ট কখনোই এক নয়। যদি আমরা এই পার্লামেন্টকে সত্যিকারের পার্লামেন্ট ধরে রাখি, তাহলে আমরা যারা সরকার পক্ষে আছি, প্রায় 1.5 মাস কিন্তু হয়েছে, প্রায় 1.5 মাস হয়েছে সংসদ শপথ নেওয়া হয়েছে, তো এর মধ্যে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, নেওয়া উচিত কিনা আপনি কি মনে করেন? আমি টু দ্য পয়েন্টে আসছি। আমি শুধু এতটুকু আগে এটা বলতে চাচ্ছি, বৈধতার বিষয়টা আমি একটু কথা বলতে চাচ্ছি। আমরা তো এই পার্লামেন্টকে বৈধ পার্লামেন্ট অবশ্যই আমরা স্বীকৃতি দিই। যদি স্বীকৃতি না দিই তাহলে আমরা সরকার দলকেও স্বীকৃতি দিচ্ছি না। আপনারা যারা এনসিপি এবং জামাত ইসলাম, ওনারাও কিন্তু তাহলে ওনারা ওটা বলতে পারছে না যে আমরা বিরোধী দল। আবার আমরা যদি এটা বলি যে আমরা বিপ্লব করে রক্ত ঝরিয়ে আমরা কিন্তু এই ফ্যাসিস্টকে বিদায় দিয়ে আমরা নতুন বাংলাদেশকে গড়ে তুলেছি, এটা কিন্তু আমাদের এটাও বিশ্বাস করি, এবং এরপরেই কিন্তু আমাদের নির্বাচনটা হয়েছে, এবং আমরা এই পার্লামেন্টকে অবশ্যই শ্রদ্ধা জানাই। মূল বিষয়টা কোথায়? মূল বিষয়টা হচ্ছে, যেমন আতাউল্লাহ ভাই একটা কথা বলতেছিলেন, এই কথা বলার পর আপনি যদি আমাকে একটু অনুমতি দেন তারপর আমি আপনার কথায় আসছি। জি শিওর। আতাউল্লাহ ভাই একটা কথা বলতেছিলেন যে প্রথম শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বললেন যে মুক্তিযুদ্ধে উনি সরাসরি সম্পৃক্ত ছিলেন না। ভাইয়ের কথা ঠিক এরকম ছিল আতাউল্লাহ ভাই? আচ্ছা, কারণ ওই যখন যুদ্ধ হচ্ছিল, যখন মানুষ জান দিচ্ছে, ফ্রন্ট ফাইটিং এ অংশগ্রহণ করছে, তখন কিন্তু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ছিলেন। 25 মার্চ রাতে তো তিনি গ্রেপ্তার হয়ে যান পশ্চিমা মুহূর্তে তিনি। এবং আমি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম ওনার মুখ থেকে শোনা, উনি যদিও এখন জামাত ইসলামের পক্ষে অনেক কথা বলতেছেন, বাট আমরা একসময় দেখেছি উনি জামাত বিরোধী একটা বড় একটা ভয়েস ছিলেন, ঠিক আছে? তো ওই সময় কর্নেল অলি সাহেবের সাথে আমার আপনি জানেন হীরা ভাই, আমার সাথে ওনার একটা ভালো একটা সম্পর্ক ছিল। ওনার দলের আমি সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলাম কেন্দ্রীয় কমিটি। তখন কিন্তু আমরা কর্নেল অলি সাহেবের মুখ থেকে আমরা যেটা শুনতাম যে শেখ মুজিবুর রহমান সাহেব উনি উনার নাকি পায়জামা পাঞ্জাবি এবং ওনার মুজিব কোট নাকি গোছানো ছিল, এবং উনি হি ওয়াজ প্রিপেয়ার্ড টু বি অ্যারেস্টেড। এটা আমার মুখ থেকে বললে সেটা গ্রহণযোগ্য হবে না, কারণ ওই সময় আমার জন্মই হয়নি। কে বলেছেন? মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, ওনার কথা কিন্তু পরবর্তীতে অনেক বইতেও আসলে আওয়ামী লীগের নেতাদের অনেক বইতেও এই ধরনের জিনিসগুলো এসেছে। এখন আতুল্লাহ ভাই যেটা বললেন যে ফ্রন্ট ফাইটিং এ কিন্তু উনি ছিলেন না, কিন্তু ওনার যে নির্দেশনা, নেতৃত্ব, ওনার যে নেতৃত্ব, এটা কিন্তু একদম আমরা অস্বীকার করতে পারি না। কোন সুযোগ? এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এই কথাটা কিন্তু আমরা আওয়ামী লীগের আমলেও একদম ট্রু স্পিকিং, আমি একটু মানে স্ট্রেট কথা বলতে পছন্দ করি, আমরা কিন্তু তখন কোনো এটার বিরুদ্ধে কেউ কোনো কথা বলিনি। আমরা কিন্তু এখন বলতেছি, কারণ এখন আমাদের বাক স্বাধীনতা ফিরে এসেছে। এই সংবাদ উজ্জীবিত করেছে, নিঃসন্দেহে মানুষকে এই স্পিরিট জুগিয়েছে, কিন্তু বাট এই মেসেজটি কিন্তু স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত দাপ না। আমি কর্নেল অলি স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার তাহলে ব্যাপারটা কি? কর্নেল অলি স্যারের যে বক্তব্যটা ছিল, যতদূর আমার মনে পড়ে, ওনার বক্তব্য যেটা ছিল যে যদি 7 মার্চের ভাষণটাই সর্বশেষ যুদ্ধের প্রস্তুতি হয়, তাহলে উনি পরবর্তীতে 2 থেকে 3 বার আরো পশ্চিম পাকিস্তানি বাহিনীদের সাথে বসেছিল কেন? তাহলে সে বসেছিল কেন? রাইট। তো আমি আব্দুল্লাহ ভাইয়ের কথার সাথে আমি একদম বিরোধপূর্ণ আমি আচরণ করছি না, আমি আপনার কথাকে রেসপেক্ট করছি। এবং এরপরে আব্দুল্লাহ ভাই একটা উদাহরণ দিয়েছেন যে আমাদের তারেক রহমান সাহেব উনি লন্ডনে ছিলেন এবং সালাউদ্দিন আহমেদ সাহেব তখন ইন্ডিয়াতে ছিলেন। তো ওনাদেরও অবদান নেই এটা কিন্তু বলার কোনো অর্থ নেই, কারণ আমার যে লিডার ভিপি নুরুল হক নূর সহ আপনারা আমার থেকে ভালো বলতে পারবেন, কারণ আপনারা কিন্তু ভিপি নুরুল হক নূরের সাথে সরাসরি রাজনীতি করেছেন। আপনাদেরই কথা সেটা, যে আপনাদের কথাটা সেটা এটাই ছিল যে তারেক রহমান সহ
যারা অনেক নির্যাতিত ছিলেন হাসিনার কারণে, এবং আমরা জানি যে তারেক রহমানকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল, মুমূর্ষ পর্যন্ত হয়ে গেছিল। অপরাধ কিন্তু একটাই ছিল যে ওনারা ডেমোক্রেসি চেয়েছিলেন। অর্থাৎ এক কথা হচ্ছে, যদি যুদ্ধের বলতে আমরা পক্ষে বিপক্ষে যদি বলি, যুদ্ধে শুধু যে সম্মুখে যুদ্ধ করে তা না, পলিসি মেকার, ফিডব্যাকে থেকে সাহস, শক্তি, কৌশল, অনেক কিছু মিলিয়ে যুদ্ধের একটা ফয়সালা। আমার বাসা তো রামপুরাতে, আমার মেয়ে বা আমার আত্মীয় স্বজন, মেয়েরা তো অনেক সময় যেতে পারেনি, সে পানি রেডি করতেছে বাসায়, আমার ফিল্টার থেকে পানি নিতেছে, বলে যে যোদ্ধাদেরকে দিতে হবে। ঠিক আছে, এখন আমি যদি আমার মা বোনের সেই যুদ্ধকে অস্বীকার করি, সেটা কিন্তু হচ্ছে না, কোনো সুযোগ আমি সেই যুদ্ধকে কেঁদে দিয়েছি। আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ খুব পর্দা মেইনটেইন করে চলে, তারাও কিন্তু নিচে নেমেছে, নেমে সে যোদ্ধাদেরকে পানি নিজের হাতে। ধন্যবাদ জনাব জাফর সিদ্দিকী, আপনার কাছে আমরা আবারও আসছি। আমরা একটু যেতে চাই, আমাদের আতাউল্লাহ আপনার কাছে যেতে চাই। ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স থাকুক, এটা নিশ্চয়ই আমি আপনি সকলেই চাই। জুলাই সনদ সেই চেক অ্যান্ড ব্যালেন্স কিনা, পাশাপাশি জুলাই সনদ সরকারের উপর এক ধরনের নিয়ন্ত্রণ মনে করছেন কিনা? অবশ্যই এটা বাংলাদেশের মানুষের অভিপ্রায়। তারা দীর্ঘদিন ধরে যে রাষ্ট্রটা চিন্তা করেছে, বিশেষ করে এই বাংলাদেশের যারা নতুন ভোটার, তরুণ প্রজন্ম, জেনজি, তারা মনে প্রাণে চাচ্ছে এ দেশটা এমন হবে যেখানে তাকে আর গুম করা হবে না। অর্থাৎ এখানে আমরা দেখেছি অতীতে ভিন্নমতের কারণে এখানে অনেকের উপর যে জুলুম নির্যাতন হয়েছে, অনেকে যারা বিরোধী মতের ছিল, বর্তমানে যারা সংসদে আছেন এবং যারা প্রধান যে তিনটি দল, বিএনপি, জামাত, এনসিপি, তাদের অনেকেই এরকম গুম খুনের শিকার ছিল। এজন্য আমরা যখন দেখেছি মানে বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় যে অধ্যাদেশগুলা, মানে এখানে সকল অধ্যাদেশের মধ্যে কিছু কিছু বেছে বেছে যেগুলা একটা শাসককে বা একটা সরকারকে জুলুম হওয়ার জন্য যথেষ্ট, একজন ফেসিবাদ হওয়ার জন্য যথেষ্ট, সেই অধ্যাদেশগুলো তারা বেছে বেছে আলাদা করে তারা এগুলাকে বাতিল করে দিয়েছে। এখানে রয়েছে গুম প্রতিরোধ, মানবাধিকার সংক্রান্ত সহ দুদক বিচারপতি নিয়োগের ক্ষমতা সহ আরো কিছু বিষয়, যেখানে মানে নিরঙ্কুশ ক্ষমতা, যেখানে প্রধানমন্ত্রীর কোনো জবাব দিতে থাকবে না। এবং আমরা দেখেছি আলোচনার মাধ্যমে, এখানে আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় রাষ্ট্রপতি একেবারে তাকে জিম্মি করে রাখা হয়েছে, সে প্রকাশ্যে কোনো কথা বলতে দেখি নাই। এবং এখন দেখেছি তাকে একেবারে পুতুল বানিয়ে রাখা হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যেরকম চেক অ্যান্ড ব্যালেন্স থাকা দরকার, এটা কিন্তু আমাদের গণভোটে এরকম একটা গণভোট যে আমরা দিয়েছি। আপনি তো এনসিপিতে আছেন, সরকারের বিপক্ষে আছেন। আমি যে প্রশ্নটি জাফর সিদ্দিকী করেছিলাম আপনাকে, সেই প্রশ্ন যদি করি, 52 সংবিধানে যে 52-র যে ব্যত্যয় ঘটেছে, আসলে সংবিধান পরিপন্থী বলছেন বর্তমান সরকার, তাহলে আপনারা কি তার ইমপিচমেন্টের জন্য কোনো আইন বা সংসদে কথা বলেছেন কিনা, বা বলেননি কেন? আমি যতটুকু জানি এই বিষয়ে এখনো বিরোধী পক্ষ অভিশংসন বিষয়ে কথা বলেননি, স্পেসিফিক এটার বিষয়ে। মানে যদি তারা এটা অবৈধই হয়ে থাকে, আপনার দ্বিতীয় শপথটি, তাহলে কেন তার ইমপিচমেন্ট চাচ্ছেন না বা অভিশংসন চাচ্ছেন না? আমরা গণ অধিকার আমরা যারা ভাইয়া আছেন এখানে গণ অধিকার পরিষদের সহ, আমরা সবাই মিলে তার ইমপিচমেন্ট আমরা চেয়েছি, যারা তখনকার সময় যারা আন্দোলনে ছিল। এবং আমাদের এই ভোটের পরে আমরা যখন বিরোধী দল হিসেবে শপথ নিলাম, তখন এনসিপির পক্ষ থেকে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এবং আমাদের যারা সংসদ সদস্য হয়েছেন তারা সরাসরি ওখানে সংসদে বক্তব্যের মাধ্যমে তারা ইমপিচমেন্ট চেয়েছেন। এটা আমরা হয়তোবা প্রতিদিন সংসদে নানান কথা হচ্ছে, আমরা হয়তোবা এটা অনেকের হয়তোবা স্মরণ নাও থাকতে পারে। আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা আমাদের দল থেকে এবং আমাদের সংসদে যারা প্রতিনিধি আছে, আমরা এটা ইমপিচমেন্টের পক্ষে আছি এবং পক্ষে ছিলাম। যদি বর্তমান সরকার যদি এটা না করে, বা এটা তো করছে না, রাষ্ট্রপতিকে তো সরাচ্ছে না বা ইমপিচমেন্টে কোনো বা অভিশংসনে কোনো উদ্যোগ নিচ্ছে না, সেই ক্ষেত্রে বিরোধী দল কি করবে, কি ভূমিকা নেবে? আমরা মনে করি এটা তারেক রহমান সহ বর্তমান সরকারে যারা আছেন তারা একটা
এরকম কিছু সময় অতিবাহিত করছে যাতে আগামী নির্বাচনের সময় ওনাদের মধ্য থেকে একজন রাষ্ট্রপতি থাকে। যেমন আমরা দেখেছি বাংলাদেশের প্রধান সমস্যা গণভোটের যে প্রথম যে দফা ছিল তত্ত্বাবধায়ক সরকার, যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপি প্রায় 17 বছর তাদের নেতাকর্মীদের বাসায় তারা ধান খেতে ঘুমিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার জন্য তারা আন্দোলন করেছে, নির্বাচন কমিশন গঠনের জন্য যে আন্দোলন করেছে। তো আমরা মনে করছি যে আমাদের এখানেই এই সমস্ত যে আমাদের দাবি দাওয়াগুলো আছে, বিশেষ করে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হবে, তারপর হচ্ছে আমাদের যে দেখলাম যে বিচারপতিদের সুকস করতে, অর্থাৎ এখানে স্পষ্ট আছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করে দিতে হবে এবং স্বতন্ত্রভাবে এই বিচার বিভাগীয় যে কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনের মাধ্যমে যে নতুন করে বিচারক নিয়োগ দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে তার বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। অর্থাৎ জনগণের পক্ষে এখানে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে এবং কোনো রাজনৈতিকভাবে দেখাচ্ছে এখানে আমরা যে এই যে ঋণ খেলাপির জন্য যেখানে ইন্টারিম গভর্নমেন্ট মানে এখানে তারা চেয়েছে যে এখানে ঋণ খেলাপিরা যাতে নির্বাচনে না আসুক এবং ঋণ খেলাপির তালিকা করা হয়েছে এবং বিএনপির যেসব ঋণ খেলাপিরা নির্বাচিত হয়েছে এখন দেখলাম যে এখানে অর্থমন্ত্রী যে ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে বিএনপির ওই সব সংসদ সদস্য যাদেরকে নির্বাচনের আগে যাদের তালিকায় নাম ছিল তাদের থেকে নামগুলা কেটে দেওয়া হয়েছে, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি গতকাল যে বিসিবি এখানে আমাদের সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্য জনাব হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন এটা একটা বাবার দোয়া বিসিবি হয়েছে। অর্থাৎ এখানে বিসিবিতে পদ পাওয়ার জন্য তাদের খেলাধুলায় কোনো পারদর্শী হতে হবে না, তাকে কোনো এক্সপার্ট হতে হবে না, অর্থাৎ তাকে মন্ত্রীর ছেলে হতে হবে, তাকে বিএনপির ছেলে হতে হবে, বিএনপির সন্তান হতে হবে, এটাই একমাত্র যোগ্যতা। যদি এরকম দলীয়করণ করা হয় যেখানে আমিনুল ইসলাম সরাসরি বলেছে যে ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণভাবে দলীয়করণের বাইরে রাখা হবে, কিন্তু এখানে বিসিবির যে নিয়োগ দেওয়া হয়েছে যেখানে একটি বৈধ আইসিসির সাথে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিকভাবে এখানে কমিটিটা করা হয়েছে, সেখানে তারা ক্ষমতার প্রয়োগ করে রাতারাতি এখানে তামিম ইকবালকে বসিয়ে তারা সরাসরি তাদের পুত্র সন্তানদের বসিয়ে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের মানুষ দেখেছে বিএনপি কীভাবে পরিবারতন্ত্র, ব্যক্তিতন্ত্র এবং দলীয়করণ করে, এটা আমরা অতীতে শুনেছি, আমরা বিএনপির রাজনীতি দেখি না। এই জেনজি ধন্যবাদ। আমরা একটু ঘুরে আসতে চাই আপনার এই বিষয়টি নিয়ে, যদি আমরা ডক্টর জাফর সিদ্দিকীর কাছে যেতে চাই, আমি যদি আপনাকে একটু স্মরণ করি, এই 10ই মে 2025 নারায়ণগঞ্জের একটা প্রোগ্রামে আজকে যিনি বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক, আজকে যিনি ক্রিয়ামন্ত্রী আমিনুল হক, তিনি ঘোষণা দিয়েছেন ক্রিয়াঙ্গনকে রাজনীতির ঊর্ধ্বে রেখে সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে পরিচালনা করবেন, ওয়াদা করেছিলেন। বাট তিনি আমরা গতকালকে দেখলাম বিসিবিতে যে নিয়োগ দেওয়া হলো, বিসিবি যে আবার সাজানো হলো, সেখানে সবাই একেবারেই রাজনৈতিক পরিবারের রাজনৈতিক এবং পরিবারতান্ত্রিকভাবেই এসেছেন। এইটির সাথে কি তিনি যে 10ই মে 2025 সালে বক্তব্য দিয়েছিলেন সাংঘর্ষিক কিনা, আপনি কি মনে করছেন বা এটাকে কতটুকু সমর্থন করছেন? কারণ ক্রিয়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখতে হবে, তিনি বক্তব্য দিয়েছেন, সংসদেও একজন মন্ত্রী বক্তব্য দিয়েছেন যে ক্রিয়াঙ্গনটাকে আমরা রাজনীতির বাইরে রাখবো, বাট এটা সাংঘর্ষিক কিনা? আমি একটা কথা অ্যাড করতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও কিন্তু এই কথাটা বলেছেন। শুধু এটা যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক ভাইয়ের কথা এরকম না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য বলেছিলেন যে যারা ক্রীড়াঙ্গনের লোকজন তারা যেন রাজনীতিতে না আসে। কারণ ওনাদের বক্তব্য হচ্ছে ওনার যে বক্তব্য, ওনাদের যে বক্তব্য, যারা স্পোর্টসম্যান তারা কিন্তু পুরো বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করে সারা পৃথিবীতে, রাইট? এবং তারা আসলে আমাদের জাতীয় সম্পদ। হ্যাঁ, তো জাতীয় সম্পদ তো জাতীয় সম্পদ, তার দলের সম্পদ হলে জাতীয় সম্পদ হয়ে যায়। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে এবং জুলাই যোদ্ধা হিসেবে, কারা নির্যাতিত একজন ব্যক্তি হিসেবে আমি এই কথা বলতে চাই, আমরা আসলে কারো তোষামত করব এই রাজনীতিতে বিশ্বাসী নই। যেটা সত্যি সেটা আমাকে বলতে হবে। আমি মনে করি যে তামিম ইকবাল উনি একজন স্পোর্টসম্যান, খুব ভালো একজন খেলোয়াড়, ওনাকে সভাপতি করা হয়েছে, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যারা এসেছে ওনারা বিএনপির কে কোন পদে আছে এটা দেখার বিষয় না,
কিন্তু বিএনপি পরিবারের লোক, এটা কিন্তু একটা বিষয়। পারিবারিক কোটা, পারিবারিক কোটা হতে পারতো, এখান থেকে একজন এসেছে বা দুইজন এসেছে, হতে পারতো, যোগ্যতা সম্পন্ন ছিল, এই বিষয়ে অভিজ্ঞ ছিল, হতে পারে। তাহলে হ্যাঁ। যেমন আমরা এরকম দেখেছি যে গত ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সজীব ভুইয়া, উনি তো যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, রাইট, তাই না? তো উনাকে বা উনার যে অ্যাক্টিভিটিস গুলো আমরা দেখেছি, প্রথমত তো যেহেতু একেবারেই মানে মাত্রই পড়াশোনা করে ওনারা শেষ করে এত বড় একটা দায়িত্ব পাওয়া, স্বাভাবিকভাবেই বুঝে উঠতে কিন্তু একটা সময় লেগে যায়। কিন্তু ওনারও যেমন কিছু অ্যাক্টিভিটিস আমাদের অনেকের কাছে, কিন্তু আমার না, অনেকের কাছে কিন্তু পছন্দনীয় ছিল না। এটা আমি অ্যাক্টিভিটিস বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি ওনার ওয়ে অফ স্পিকিং এবং আদার্স অ্যাক্টিভিটিস, ঠিক আছে? কারণ ওনার সামনে আকরাম খানের মতো একজন ব্যক্তি বসা, আমি ওনার একটা ফুটেজ দেখেছিলাম যে আকরাম খান ওনাকে সালাম দিয়ে এরকম মানে দিচ্ছে, তো ওনার উচিত ছিল যে আকরাম খানের সাথে একটু সুন্দরভাবে দাঁড়িয়ে, কিন্তু উনি কিন্তু একদম স্ট্রেট বসে আছে, বাচ্চা মানুষ, যাক উনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক। ডক্টর জাফর সিদ্দিকী, আপনি তাহলে বলছেন আমিনুল হকের যে 2025-এর বক্তব্য আর এখনকার যে কর্মকাণ্ড নিশ্চয়ই এটা দ্বিচারিতা বা দ্বিমুখিতা বা সাংঘর্ষিক হয় কিনা, আপনি যদি এটা বলতেন একটু সংক্ষিপ্ত। এটা অবশ্যই সাংঘর্ষিক হয়, কারণ উনি যে কথা বলেছেন এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথাটা বলেছেন, তারেক রহমান বলেছেন যে আমাদের, উনি স্পেশালি এটাকে ফোকাস করেছেন, সো ফার আই ক্যান আন্ডারস্ট্যান্ড, সেটা হচ্ছে স্পোর্টসম্যান যারা আছে সরাসরি, শুধু তাই না, খেলোয়াড়, শুধু তাই না, আর একটা শিক্ষাঙ্গন এটাও বলছে, শিক্ষকদেরও, মানে এটাও সংসদে খুব ভালো দিকটা এটা, যে শিক্ষকরা যদি রাজনীতি করতেছেন, মানে রাজনীতি করতেছেন, তাহলে শিক্ষকতা পেশা ছেড়ে, এটা সুন্দর। অর্থাৎ এই সেক্টর দুটোকে রাজনীতি প্রভাব মুক্ত রাখা, কিন্তু কর্মকাণ্ডে আমরা হয়তো দেখছি না। আমরা আশা করছি হয়তো। জি উপাধ্যক্ষ সাহেব, আমি আপনাকে একটু স্পষ্টত বলি, জি একেবারে সাংঘর্ষিক কিনা সেটা আমার একটু দ্বিমত আছে। জি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছিলেন এবং আমাদের প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই যে কথাটা বলেছিলেন, সেটা হচ্ছে যে মানে স্পোর্টসম্যানরা যেন সরাসরি সম্পৃক্ত না থাকে। স্পোর্টসম্যানদেরকে পরিচালনা করার জন্য কিন্তু সংগঠন প্রয়োজন হয়, তো সেই সংগঠনের একটা হচ্ছে বিসিবি। হ্যাঁ, বিসিবি, তো সেখানে একেবারে রাজনৈতিক লোক না হলেও কিন্তু চলবে না। তো যদি ডক্টর জাফর সিদ্দিকী আমরা উদাহরণ দেই, আপনার বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নিশ্চয়ই ক্রিকেট বোর্ডের পরিচালনা করতে অভিজ্ঞ লোক দরকার নেই, কিন্তু আপনি অনভিজ্ঞ লোক দিয়ে যে খুব বেশি আগাতে পারবেন, যেমনভাবে আমরা নিশ্চয়ই দেখেছেন 2023 সালে সাবেক প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্র স্পার্সো, সেখানে একজন কৃষিবিদকে নিয়োগ দিয়েছেন। বিষয়টা কি এমন হয়ে যাচ্ছে না, বিসিবিতে যারা নিয়োগ পেয়েছে সেই কৃষিবিদের মতো যেমন মার্কিন বা বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়, এমনটি হয় না যে অভিজ্ঞতা ছাড়া তাহলে বিসিবি তো সেই কৃষিবিদের মতো হয়ে যাবে? বিষয়টি আপনি কি তাই মনে করছেন না? আমি আপনার সাথে একেবারেই একমত, যেটা একমত হওয়ার সেটা আমি খোরা যুক্তি দিয়ে আমি আপনার সাথে, তার জন্য কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানগুলো কিন্তু এগোয়নি, সত্যি কথা, এটা দীর্ঘদিন ধরে এগোয়নি। আমি আসলে ওভারঅল এই বিসিবির কমিটির ব্যাপারে আমি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে আমার ব্যক্তিগত মতামত, আই এম নট স্যাটিসফাইড। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আপনি কি বলবেন 30 সেকেন্ড? আমরা আসলে আমরা বলতে চাচ্ছি, জি আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র এবং জিয়া রহমান পুত্র, সাবেক রাষ্ট্রপতি, আমরা চাই কমান্ডারের সন্তান, যে উনি বলেছে যে জুলাইয়ে হার পক্ষে ভোট দেন, এবং ক্রীড়াঙ্গনে একটি সেমিনারে আমি শুনেছি যে উনি বলছে ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণ রাজনীতির প্রভাবের বাইরে রাখা হবে। অর্থাৎ আমরা এখানে দেখছি তারেক রহমানের কথাই বিএনপি এবং এ দেশ চলছে না। আমরা চাই বিএনপি, যিনি যেহেতু তিনি দলীয় প্রধান, বিএনপির প্রধান এবং আমাদের রাষ্ট্রেরও প্রধান, অর্থাৎ রাষ্ট্র তার কথাই ছিল এবং বিএনপি দলটাও তার কথাই ছিল, কিন্তু আমরা এখানে দেখেছি যে ওনার কথা না শুনে এখানে হয়তো বা জনাব সালাউদ্দিনের কথাই এ রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তারা শুনছে এবং তার দলের যারা নেতাকর্মী আছে তারা শুনছে। আমরা তারেক রহমানকে এরকম স্বমহিমাই ওই রকম সম্মানের জায়গায় চাই, যে আমরা সেই তারেক রহমানকে চাই যিনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন, উনি দীর্ঘ যে নির্যাতনের শিকার ছিলেন, এবং আমরা আশা করি লন্ডনে থেকে উনি অনেক কিছু শিখেছেন, ইনি বাংলাদেশকে অনেক কিছু দিবেন, কিন্তু আমরা তার সেই ভূমিকাটুকু দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। এখানে চাচ্ছি যে জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সেই ভূমিকায়, আমরা যে ভূমিকায় চাই, এই জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে তারা
ওনাকে প্রধানমন্ত্রী এবং বিএনপির দলীয় প্রধানের ভূমিকায় আমরা দেখতে চাই। ধন্যবাদ উল্লাহ। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন দিতে যাচ্ছি। দর্শক, কথা বলছিলেন আমাদের আজকের রাষ্ট্রচিন্তার বিষয় মুখোমুখি সংসদ এবং জনগণ। দুজন অতিথি কথা বলছিলেন, ডক্টর জাফর সিদ্দিকী, সহসভাপতি গণ অধিকার পরিষদ, কথা বলছিলেন মোহাম্মদ আতাউল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দর্শক, সাথেই থাকুন, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আবারও ফিরছি। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম। রাষ্ট্রচিন্তা কথা বলছিলাম মুখোমুখি সংসদ ও জনগণ। আজকের এই বিষয়ে দুইজন অতিথি আমাদের সামনে উপস্থিত আছেন ডক্টর জাফর সিদ্দিকী, সহসভাপতি গণ অধিকার পরিষদ, উপস্থিত আছেন মোহাম্মদ আতাউল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক এনসিপি। কথা বলছিলেন সংসদ এবং জনগণ, উত্তপ্ত সংসদ নিয়ে আসলে কথা বলছিলেন। আমরা একটু যেতে চাই জনাব ডক্টর জাফর সিদ্দিকী আপনার কাছে। আপনি জানেন যে ইতিহাসের উষালগ্নে, অর্থাৎ শুরুর দিকে আইন ছিল শাসকদের, রাজাদের একটা অস্ত্র। তারা যা মুখে বলতেন সেটাই আইনে পরিণত হতো আসলে। কিন্তু সেই খামখেয়ালিপনা রুখতে মানুষ একদিন দাবি তুলল আইনকে প্রকাশ্যে আনার। সেই প্রকাশ্যে আনতে গিয়ে 1750 অবধি রাজারা আপনার অনেক খোদাই করা আইন ছিল, ইত্যাদি ইত্যাদি। আমি সেদিকে যাচ্ছি না, যাচ্ছি ইতিহাসের প্রায় 300 বছর পর, পরবর্তীতে 1225 খ্রিস্টাব্দে আপনার ইংল্যান্ডের রাজাকে ম্যাগনা কার্টা স্বাক্ষর করতে বাধ্য করেছিলেন। নিশ্চয়ই জানেন ম্যাগনা কার্টা সম্পর্কে আমরা অনেক ইতিহাস জানি, যার মাধ্যমে আইনকে মূলত সামনে আনা হয়েছে। তো সেই আইনটা প্রমাণিত করলো সেই ম্যাগনা কার্টা স্বাক্ষরের মাধ্যমে যে আইনের ঊর্ধ্বে কেহ নয়। আমরা কি সেই খ্রিস্টপূর্বে সেই 1200 শতাব্দীতে কি এখন চলে যাচ্ছি? আমরা দেখছি যে যারা ক্ষমতায় থাকে তাদের বিচার হয় না, তাদের আইনের ঊর্ধ্বে থাকে। তাহলে কি আমাদের সেই আবারও ম্যাগনা কার্টার মতো সেই আইন প্রয়োজন আছে কি বলেন? আইন তো এখন আছে। আপনি যদি বলেন, সংসদে নিশ্চয়ই দেখেছেন যে 20 জন ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা দেখেছি নির্বাচনের সময় 45 জনের ঋণ খেলাপির তালিকা প্রকাশিত হয়েছে, বাকিদের নাম কোথায় গেল? তাহলে আজকে যারা সংসদে আছে তাদের নাম সামনে আসছে না। এটিকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আমি আগে একটা কথা বলেছিলাম যে নো অ্যাকাউন্টেবিলিটি, নো রিয়েল পার্লামেন্ট। আমাদের পার্লামেন্টটাই হচ্ছে জনগণের সমস্ত কথার রিফ্লেকশনটা সেখানে হবে। আমরা তো এরকম পার্লামেন্টের জন্যই তো আমরা যুদ্ধ করেছি, এই বাক স্বাধীনতার জন্যই তো আমরা যুদ্ধ করেছি, এই জন্য তো আমরা জুলাই যোদ্ধা। তো আমি মনে করি আপনি যেটা বলেছেন, যারা ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হয়েছিল, সেটা আবার আমাদের আমলে আনতে হবে, 100% আনতে হবে। এখনকার জনগণ কিন্তু ওই ফেসিস্ট আমলের জনগণ না। মানে ঋণ খেলাপিরা তো রাষ্ট্রের কোনো দলের হতে পারে না, যেমন সন্ত্রাসী কোনো দলের হতে পারে না, 100% তাই না? দলের হতে পারে না। জি জি, আমরা এটার সাথে আমরা মনে করি মাননীয় সাংসদ যিনি, তারা রাষ্ট্রের কি বলে শত্রু। জি 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 আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার প্রতি মানুষের আস্থা আছে এবং উনি এই বিষয়টাকে খুব ভালো করে আলোকপাত করবেন। এবং যারা সত্যিকারের অন্যায়কারী, যারা অর্থ আত্মসাৎকারী, যারা অর্থ পাচারকারী, তারা আমাদের কখনো দেশপ্রেমিক হতে পারে না। আর এমন দেশপ্রেমিক জাতীয় সংসদে রিপ্রেজেন্টেশন দিতে পারে না। এটা আমি বিশেষ করে, যদিও আমি সরকার দলের একজন ব্যক্তি বা ওনাদের জোটের একজন, কিন্তু আমি মনে করি একটা পার্লামেন্ট তখনই উৎসবমুখর হতে পারে, প্রাণবন্ত হতে পারে, যখন বিরোধী দলের ভূমিকা খুব শক্ত অবস্থান থাকে। আমি মনে করি বিরোধী দল এখানে এনসিপির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে আছে, এনসিপিটা উপস্থাপন করবে এবং আমাদের এই সংসদ একটা জনগণের সংসদ হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটাকে গুরুত্ব দিয়ে আমলে নিয়ে আসবে। এবং কতটা বিবর্ষ বর্তমান সংসদের সদস্যদের ঋণের পরিমাণ হচ্ছে 11 কোটি 117,31,00,000 কোটি টাকার যে আপনার একটা ঋণের বোঝা, খেলাপি ঋণ আছে 3,330 কোটি টাকার মতো। তাহলে এই ঋণটা, এই যে খেলাপি, অর্থাৎ যাদের হাতে আমরা আজকে দায়িত্ব দিয়েছি সংসদে, যাদের হাতে জনগণের ভাগ্যের দায়িত্ব দিয়েছি, তারাই রাষ্ট্রের সম্পদ লুট করে। তাহলে এই যারা রাষ্ট্রের সম্পদ লুট করে, রাষ্ট্রের সম্পদ ক্ষতিগ্রস্ত করে, তাদের কাছে জনগণের যে আমানত, সেটা কতটা আমানত হিসেবে থাকবে আসলে ছোট্ট করে যদি আসলে আমি যদি বলি, ইন ব্রিফ যদি আমি বলি, এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক দুইটাই। আসলে আমরা জনগণ এখনো কিন্তু আমরা আমাদের যে বাংলাদেশি আমরা যারা আছি, আমরা কিন্তু হুজুগে বাতাল। আপনি জানেন যে আমি নিজেও একজন নির্বাচনের প্রার্থী ছিলাম ময়মনসিংহ সদর 4 আসন থেকে। প্রত্যেকটা অলিতে গলিতে গিয়ে আমি ওয়ার্ক করেছি। সেখানে গিয়েও কিন্তু আমি দেখেছি
যে দ্য পারসন হু হ্যাজ মানি হি হ্যাজ এভরিথিং। এই কালচার থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বেরোতে না পারবো ততক্ষণ পর্যন্ত যেই সংসদের জন্য, যে পার্লামেন্টের জন্য আমরা রক্ত দিয়েছি, জান দিয়েছি, সেই পার্লামেন্টের বাস্তব অবস্থান আমরা ফিরে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত মানিকে আমরা সবকিছু মনে না করছি। আমরা আমাদের আইনের কথা বলতেছিলাম, আইনের শাসন এখনো আমরা দেখছি যে ধনীদের হাতে। ওই অবস্থা থেকে আমাদের মাননীয় তারেক রহমান এবং বর্তমান সংসদ সদস্যরা ওই অবস্থা থেকে জনগণকে বের করে নিয়ে আসবে এবং প্রকৃতভাবে আইনের শাসন বাংলাদেশে কায়েম হবে, এই আমি আশা ব্যক্ত করছি। ধন্যবাদ জাফর সিদ্দিকী। আমরা একটু আতল্লা আপনার কাছে আছি, যে কথাটি বললেন জাফর সিদ্দিকী এই মাত্র, যেটি হচ্ছে যে আমরা জুলাইয়ের যে প্রত্যাশা ছিল আসলে আর যেন কোনো ফেসিবাদ সৃষ্টি না হয়, আবার কি আর যেন কোনো রক্ত দিতে না হয়, আমরা কি সেই প্রত্যাশা পূরণ করতে পারবো কি আশা করেন একজন জুলাই যোদ্ধা হিসাবে? আপনি কি মনে করছেন? ধন্যবাদ। আমরা জুলাইয়ের পরবর্তীতে আমরা কখনো আশা করি নাই যে ঋণ খেলাপিদের একটি দল তারা নমিনেশন দেবে। আজকে যে ৪৫ জনের কথা এখানে উঠে এসেছে, এই ৪৫ জনকে অর্থাৎ একজন সংসদ সদস্য হবার যোগ্যতা এবং অযোগ্যতার বিচারে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে ৪৫ জনকে যদি বাদ দেওয়া হতো, তাহলে বিএনপি আজকে তারা সরকার গঠন করেছে, তাদেরকে বাদ দিলে অর্থাৎ তারা ১৫১টি আসন পেয়ে সরকার গঠন করতে তারা হিমশিম হয়ে যেত। এবং বিএনপির মধ্যে যারা বিগত সময়ে অর্থ পাচার করেছে, যাদের খুনের অভিযোগ রয়েছে, জনগণের অর্থ এরকম লুটপাটের অভিযোগ রয়েছে, এরকম তাদেরকে যদি বাদ দেওয়া হয় তাহলে বিএনপির মানে খুব বেশি ক্ষতি হতো বলে মনে হচ্ছে না। ক্ষতি হতো না যদি তারা ব্যবস্থা নিত, কিন্তু এখন মনে হচ্ছে আসলে বিএনপিতে আসলে ঋণ খেলাপি অথবা যারা খুনের অভিযোগে অভিযুক্ত তাদেরকে বাদ দিয়ে বিএনপি করার মতো যোগ্য লোক আসলে আছে কিনা। কারণ বর্তমান যে তরুণ প্রজন্ম, আমাদের বাবা চাচা আমাদের সিনিয়ররা অনেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু আজকে তরুণ প্রজন্ম যারা আমরা আছি জেনজি, তারা কিন্তু বিএনপির রাজনীতিকে পছন্দ করছে না। কারণ তাদের দলে এরকম জবাবদিহিতা নাই, তাদের দলে স্বচ্ছতা নেই। যদি তারা স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকে, এবং যদি আজকে আমাকে বা আমাদেরকে এনসিপি বা আমার এই ডক্টর জাফর সিদ্দিকীদের গণ অধিকার পরিষদের তরুণদের বা নতুন দলের সৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল না। অর্থাৎ তারা এদেশের তরুণদের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সালের 12 ধারা অনুযায়ী আপনার ঋণ খেলাপিরা তো নির্বাচনী প্রার্থী হতে পারে না। যদি বাংলাদেশে আইনের শাসন থাকে, যদি বিচার বিভাগ যদি স্বাধীন থাকে, তাহলে এই ঋণ খেলাপি, বিশেষ করে আমরা জানি তাদের তালিকা প্রকাশ হয়েছে, তারা এখন যারা সংসদে কথা বলছে, ঋণ খেলাপির দায়ে তাদের সংসদ সদস্য পদ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বাতিল হলে সেই সব সংসদীয় আসনগুলোতে নতুন করে আবার নির্বাচন আইনিভাবে দেওয়ার প্রয়োজন হতে পারে, যদি বাংলাদেশে আইনের শাসন এবং বিচার বিভাগ যদি স্বাধীন। জনাব আতাউল্লাহ, জাতীয় নিরাপত্তার স্বার্থে কাউকে আটক করা হলে তা গুম নয়, এই অজুহাতে কিন্তু গুম অধ্যাদেশটি বাতিল করেছে সরকার। নিশ্চয়ই আপনি জানেন 133টি অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেখান থেকে প্রায় 10টি অধ্যাদেশকে সরকার বাতিল ঘোষণা করছে, তার মধ্যে এটি একটি। এটা কতটা যুক্তিযুক্ত যে জাতীয় স্বার্থে কাউকে আটক করলে সেটা গুম হবে না? ইতিমধ্যে আমরা দেখেছি এই সরকারেরই অনেকে, ইলিয়াস আলীর মতো লোক, আরও অনেককে আমরা গুম হতে দেখেছি। তো জাতীয় স্বার্থে তো তাহলে এখানে জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে কিনা, এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? প্রথমত, ঘুমের সাথে যারা জড়িত তারা ডিপ স্টেটে, বিশেষ করে রাষ্ট্রীয় মদতে যারা সেনাবাহিনীর একটি বিশেষ শাখা, ডিজিএফআই এবং পুলিশের, র্যাব সহ বিভিন্ন যে বাহিনী, তারা আমরা দেখেছি তারা সাদা পোশাকে অথবা যখন যাকে মনে হয় তারা তাদেরকে তুলে নিয়ে আসে, তখন আমরা দেখেছি যে পরিবার জানতে পারে না যে তার পরিবারে তার আপনজন কোথায় আছে। এরকমভাবে কখনো তারা ডিবি অফিস, কখনো তারা এরকম থানা, বিভিন্ন জায়গায় তারা যখন ছোটাছুটি করে, একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও, অর্থাৎ তার স্বামী, তার সন্তান, তার বাবা, তার স্ত্রী সন্তানরা যাদেরকে গুম করা হয়, তারা কি বেঁচে আছে, তারা কি কোনো আইন শৃঙ্খলা কোনো বাহিনীর কাছে বা কোনো বিশেষ টিমের কাছে তারা মানে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কিনা, এটাও তারা পর্যন্ত জানতে পারে না। এরকম একটা অনিশ্চিত
এখানে যদি এরকম একটা অনিশ্চিত একটা ব্যবস্থার মধ্যে রেখে এটাকে যদি বলা হয় জাতীয় স্বার্থ, তাতে এটাকে জাতীয় স্বার্থ বলা হবে না। কারণ জাতীয় স্বার্থ অবশ্যই আমাকে মানে এখানে গ্রেপ্তার করার যে আইন আছে বা এখানে এটার মধ্যে এটা সম্পূর্ণ বিপরীত। তা আমরা মনে করি যে জাতীয় স্বার্থ যেখানে জীবনের হুমকি, এর মাধ্যমে এবং কিন্তু আমার লাশ, এর মাধ্যমে আমি কি মরে আছি কিনা বেঁচে আছি অথবা আমার কবর কোথায় হবে বা কেউ জানতে পারবে না, আমার বাধ্য নয় সরকার। হ্যাঁ, লাশটা পর্যন্ত আপনজন পাবে কিনা এটা অনিশ্চিত। তো এরকম কোনো বিল অথবা এরকম কোনো আইন যেখানে গুম প্রতিরোধ আইনের সাথে সাংঘর্ষিক, এটা জাতীয় স্বার্থের মধ্যে থাকতে পারে না বলে আমরা মনে করি। ডক্টর জাফর সিদ্দিকী যেটা বলছিলেন, আসলে আপনি নিজেও বললেন একটু আগে যে এটা একটা ব্যতিক্রমধর্মী সংসদ আমাদের, যেখান থেকে ফাঁসির সেল থেকে সংসদ সদস্য হয়েছে, আয়নাগর থেকে সংসদ হয়েছে, গুম থেকে, অর্থাৎ আয়নাগরটাকে আমরা যদি গুম হিসাবে বলি, গুম করে রাখা হয়েছে, আমাদেরকেও জানা ছিল না। তো সেই গুম অধ্যাদেশটি মজলুম যে দলটা, মজলুম যে দল, তারাই কিন্তু সবচেয়ে মানে নির্যাতনের শিকার হয়েছে। তারা এই গুম এই যে এই আইনটিকে বাতিল করে, এটা আসলে আপনি কি সমর্থন করেন কিনা, বা এটা 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 কি আমরা কি পুরনো পথে হাঁটছি কিনা, যেটা আপনার কাছে মূলত প্রশ্ন, আমরা কি সেই পুরনো পথে হাঁটছি আবারও? আসলে আমি এর আগে একটি কথা বলবো যে গুম কিন্তু সম্পূর্ণ একটা মানবাধিকার বিরোধী একটা ওয়ে। আমরা এরকম এই 24 ঘন্টার বেশি তো আপনি আটক করেও রাখতে পারেন না জনগণের। সিভিলাইজেশন নিয়ে এত কথাবার্তা হয়, পুরো পৃথিবীব্যাপী এতগুলো মানবাধিকার সংগঠন কাজ করছে, এরকম একটা সময় এসে যদি মানুষকে গুম হতে হয়, এর থেকে লজ্জাজনক কিছু নাই। আমার তো মনে হয় গুম শব্দটি সংসদ থেকে বাতিল করে দেওয়া উচিত। আমি তো মনে করি এটা, আমরা তো গুমের বাতিল করে দিয়েছে, তো গুম শব্দ বাতিল করে দিয়েছে অধ্যাদেশ, করেছে, হ্যাঁ কমিশন বাতিল করেছে। কিন্তু আমার একটা কথা আছে সেখানে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলি। মানে আপনি বলছেন যারা গুম এর সাথে জড়িত থাকবে, এটাকে আরো মানে অধিকতর শাস্তির আওতা, জবাবদিহিতার আওতা আনার জন্য আপনি বলছেন, রাইট, জবাবদিহিতার আওতা। আমি ছোট করে একটা কথা বলি। 24 গণ অভ্যুত্থানের সময় আমাকে যখন আটক করা হলো পুলিশ প্লাজার সামনে থেকে, আমি কফি খাচ্ছিলাম, আমার সাথে ইউনিভার্সিটির আমার স্টুডেন্টসরা ছিল, যারা আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে আমাকে তারা আটক করলেন। আমি এত লম্বা স্টোরিতে আমি যাচ্ছি না। সবচেয়ে কষ্টদায়ক যে বিষয়টা ছিল, 3 দিন পর্যন্ত আমার পরিবার জানে না যে আমি কোথায় আছি। মানে কতটা ফ্রাস্ট্রেশনে ভোগে পরিবার, কতটা চিন্তায় থানায় থানায় ঘুরতেছে, এইরকম যেখানে মানুষ আন্দোলন সংগ্রামের মধ্যে সবাই তখন আমরা লিপ্ত, সেখানে থানায় কোনো খবর পাওয়া যাচ্ছে না, হসপিটালে ঘোরা হচ্ছে, আমার ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে যে আমার আব্বুর কি হইলো। ফর 3 days they didn't know where I am, আমি কোথায়। আমি পুলিশ ডিপার্টমেন্টকে, ডিপিতে যারা ছিল, আমি বললাম ভাই অত ফ্যামিলিকে তো জানানো উচিত। ওনারা বললেন যে কোনো কিছু জানানো যাবে না। তার মানে আমাকে যদি সেখানে বাংলাদেশের জন্য, প্রিয় দেশের জন্য হয়তো মেরেই ফেলতো হাসিনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, তাহলে এটা তো কোনো জাতীয় স্বার্থে গুম, এটা তো হইতেই পারে না। জাতীয় স্বার্থে আবার গুম কিসের? আমি গুমের সম্পূর্ণ বিরোধিতা করি। আপনি সেটা জানিয়ে আপনি যদি ইনভেস্টিগেশন, অফ কোর্স, কারণ মানে পরিবারকে ফ্রাস্ট্রেশনের, পরিবারকে অনিরাপদ রেখে তো কোনো কিছু আদায় করা, এটা রাষ্ট্রের সমাধান হতে পারে না। এটা কোনোভাবে সমাধান হতে পারে না। একজন পলিটিশিয়ান হিসেবে, একজন বাবা হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে আমি তীব্র বিরোধিতা করছি এই বিষয়টি। ধন্যবাদ। দর্শক দেখছিলেন মুখোমুখি সংসদ এবং জনগণ, অত্যন্ত মার্জিত সুন্দর কথা বলছিলেন। আগামীর বাংলাদেশ আসলে তরুণদের হাতে। আজকে সেই তরুণরাই বলছেন আসলে জনগণের বিপক্ষে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্র বিকলাঙ্গ হয়, এমন কোনো কর্মকাণ্ডই আসলে আমাদের করা উচিত না, বা রাষ্ট্র বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আমরা এটা কখনো আমাদের কাম্য না। আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ চাই, সেই বাংলাদেশে জবাবদিহিতা থাকবে, এই প্রত্যাশাই আমরা রাখতে পারি। দর্শক, আগামী দিনের নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। দুজন অতিথি আমার আজকে উপস্থিত ছিলেন রাষ্ট্রচিন্তায়। আমি একটু ধন্যবাদ জানাতে চাই ডক্টর জাফর সিদ্দিকী, সহসভাপতি গণ অধিকার পরিষদ। ধন্যবাদ জানাতে চাই মোহাম্মদ আতাউল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দর্শক, আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা। নতুন কোনো বিষয় নিয়ে আগামী দিনে কথা হবে। সে মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।